হাই গাইস, তো নতুন একটা ফ্রেশ ভিডিও নিয়ে চলে এসেছি। আর তোমরা কেমন আছো শোনার প্রয়োজন নেই, খুবই ভালো একদম। লাগছে তোমাদের পরিস্থিতি দেখে আর আর কমেন্ট দেখে। জাস্ট কমেন্ট গুলো দেখলে না, হেট মানে হেট মনে যা দুঃখ না সব মানে হচ্ছে মিটে যায়, মানে এত সুন্দর সুন্দর একদম। কমেন্ট আসছে। আগে আগে কিন্তু কমেন্ট গুলো দেখলে খুবই দুঃখজনক মনে হতো, এখন ফ্রেশ মনে হয়। কমেন্ট গুলো পড়লে না জাস্ট মস্তিষ্কে এতটা খারাপ লাগতো, বা এতদিন ঘটে গেছে বাংলাদেশ কোনো 3-4 সপ্তাহ, মানে ভাবলেও খারাপ লাগে যে কি যে কি অবস্থা ছিল। পরিস্থিতির মধ্যে আর গেছে। এখন এতটা ডেভেলপ বাংলাদেশ করবে, বা এই অবশ্যই। নিউজে যেগুলো শুনছি সত্যি অবাক কাণ্ড। আর তার মধ্যে থেকে এমন একটা নিউজ যেখানে প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে, শেখ হাসিনাকে নিয়ে তো হচ্ছেই, কিন্তু এমন একটা কারাগার নিয়ে কাহিনীটি ঘটছে, জাস্ট বাংলাদেশের মানুষ 99% মানুষ জানে না। তো কি জানে না, অবশ্যই আমরাও তো তার মধ্যে আছি। ভিডিওটি দেখবো হাসিনার গোপন কারাগার, তো অবশ্যই বুঝতে পারছো। আর বিশেষ করে যেটা হাইলাইটেড টাইটেল আয়নাঘর, তো অবশ্যই দেখবো আয়নাঘরটা কেন বলা হয়েছে, বা এটা কি ফ্যাক্ট বা কি উদ্দেশ্য এটা বানানো হয়েছে, অবশ্যই দেখবো। আর মেইন ভিডিও তোমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ওখান থেকে তোমার চেক আউট করতে পারো। তো চলো গাইস, আজকে ভিডিওটি শুরু করা যাক। শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর থেকে একের পর এক তার নানা কুকীর্তি বেরিয়ে আসছে। রাজনৈতিক একদম। ভিন্নমত পোষণকারীদেরকে দমন করতে আওয়ামী লীগ সরকারের সময়ে বহু মানুষকে গুম করা হয়েছে। যে গোপন কারাগারে গুম করা হতো সেই জায়গাটার ছদ্মনাম হল আয়নাঘর। শেখ হাসিনার আস্থাভাজন বাংলাদেশের সামরিক বাহিনীর গোয়েন্দা সংস্থার কিছু অসৎ অফিসার এই আয়নাঘর পরিচালনা করত। কি কেন কিভাবে এই পর্বে শেখ হাসিনার গোপন কারাগার আয়নাঘর সম্পর্কে আলোচনা করা হবে। বাবা, আয়নাঘর। মানে বুঝতে পারছিস ওখানে কি ঘটতো না। মর্মান্তিক বাংলাদেশের অত্যাচার। প্রতিরক্ষা বাহিনীর গোয়েন্দা সংস্থা ডিরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স বা ডিজিএফআই হিসেবে পরিচিত। অভিযোগ রয়েছে যে ডিজিএফআই এর কাউন্টার টেরোরিজম ইন্টেলিজেন্স ব্যুরো বা সিটিআইবি আয়নাঘর নামে পরিচিত কুখ্যাত কারাগারটি রক্ষণাবেক্ষণ করে থাকে। 2022 সালে সুইডেন ভিত্তিক একটি স্বাধীন সংবাদ মাধ্যম নেত্র নিউজের করা একটি অনুসন্ধানী প্রতিবেদনে আয়নাঘরের বিষয়টি সবার সামনে উঠে আসে। সেখান থেকেই এতদিন দেশের অজানা মানুষ ছিল। জানতে পারে যে বিভিন্ন সময়ে বলপূর্বক গুমের শিকার ব্যক্তিদেরকে আয়নাঘরে আটক করে নির্যাতন চালানো হতো। আয়নাঘর ঢাকা সেনানিবাসের ভেতরেই অবস্থিত বলে ধারণা করা হয়। আয়নাঘরে বন্দী থাকা সাবেক এক সেনা সদস্য জানিয়েছেন, অতীতে এই জায়গাটি জয়েন্ট ইন্টারোগেশন সেল নামে পরিচিত ছিল। পরবর্তীতে একে সংস্কার ও বর্ধিত করে আয়নাঘর বানানো হয়েছে। গুমের শিকার হওয়া বেশ কয়েকজন সাবেক সেনাবাহিনীর কর্মকর্তা আয়নাঘরের অবস্থান প্রকাশ করেছেন। তারা জানিয়েছেন এই আয়নাঘরটি ডিজিএফআই এর অফিসের ঠিক পেছনেই অবস্থিত। এখানে কমপক্ষে 16টি কক্ষ রয়েছে, যেখানে একসাথে 30 জনকে বন্দী করে রাখা যায়। আয়নাঘরের দায়িত্বে থাকা কয়েকজন সামরিক বাবা, কি কর্মকর্তা অবস্থা। গোপন এই কারাগারের ছবিও প্রকাশ করেছেন। এসব ছবি দেখলেই বোঝা যায় গোপন এই কারাগারে কাউকে বন্দী করা কতটা কি অমানবিক। অবস্থা এখানে গো। বহু লোককে বিনা বিচারে বছরের পর বছর, এমনকি যুগের পর যুগ আটকে রাখা হয়েছে। আয়নাঘরের বন্দীদের একজন বলেন, এসব কয়েদখানার দেয়ালে বহু লোকের নানা রকমের আর্তনাদ খোদাই করে লেখা আছে। কত লোককে যে এখানে ধরে নিয়ে যাওয়া হয়েছে তার কোনো ইয়ত্তা নেই। সবাইকে যে এখানে দীর্ঘ সময় বন্দী করে রাখা হয় এমনও নয়। অনেককেই ছেড়ে দেওয়া হয়েছে, আবার অনেককে এখান থেকে হত্যাও করা হয়েছে। আয়নাঘরের ছবি হিসেবে সামাজিক মাধ্যমে এরকম কয়েকটি ছবি প্রচারিত হচ্ছে, যেখানে দেখা যাচ্ছে বহু মানুষের কঙ্কালের স্তূপ। ছবিটির সত্যতা সম্পর্কে শতভাগ নিশ্চিত হওয়া যায়নি। তবে আয়নাঘরের বন্দীদের নির্যাতনের কথা শুনে যে কোনো হৃদয়বান ব্যক্তির মনে হবে এমন অমানবিক পরিবেশে দীর্ঘদিন বন্দী করে রাখার চেয়ে কাউকে হত্যা করাও অনেক ভালো। অভিযোগ রয়েছে ডিজিএফআই এর কিছু অসৎ কর্মকর্তা শেখ হাসিনা সরকারের কাছ থেকে অবৈধ রাজনৈতিক সুবিধা নেওয়ার জন্য এসব কর্মকাণ্ড করেছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন বিচার বহির্ভূত হত্যা, নির্যাতন এবং জোরপূর্বক গুমের অভিযোগগুলো বরাবরই অস্বীকার করে এসেছে। হাসিনা সরকার পতনের পরপরই এ ধরনের মানবতাবিরোধী অপরাধের প্রমাণ হাতে নাতে পাওয়া যায়। বাংলাদেশের শীর্ষস্থানীয় একটি সংবাদপত্রে বলা হয়েছে, শুধু ঢাকা সেনানিবাস নয়, সারা দেশের বিভিন্ন স্থানে এরকম আরও বেশ কিছু আয়নাঘর থাকতে পারে। মানে কনফার্ম না এখনো। তা এই কন্টেন্ট এ দেখা শুনেই তো মাথা যায়, নষ্ট। কি মর্মান্তিক অত্যাচার হতো গাইস আগে। সত্যি যে কথাটি বললো যে এরকম টর্চার না করে মানুষ হত্যা করা দেয়াই ভালো, মানে সে কতটা যন্ত্রণার মধ্যে রোজ মরে মরে বাঁচছে। এটা তো নর্মাল ভাবে বললো যে আরো কি টর্চার হতো মর্মান্তিক সেটা ভাবে। তো এখনো প্রকাশ পায়নি তাই খুলে বলছে না। তো একটা রুমের মধ্যে সারাটা মানে
মানে ওরকম হ্যাঁ খেতে দেওয়া হয়তো হতো না, আমি যতদূর জানি খেতে দেওয়া হতো না, দিনের পর দিন না খেয়ে ওখানে পায়খানা শুধু বাথরুম একটা ছি কি একটুকু অবস্থা, ওইটুকুর মধ্যে তুমি খাওয়া দাওয়া কি অবস্থা, ওখানে টয়লেট করতে হবে ওখানে, কি বলবো আর, মানে মর্মান্তিক, আমি যতদূর জানি অনেকটাই অত্যাচার হতো, বা এই নিউজে যেগুলো রিলিজ হচ্ছে আস্তে আস্তে কি নাকি রিলিজ হবে আর আস্তে জানতে আস্তে পারবো। কত কিছু শুনতে পারবো সেটা টপিকেই সত্যি। দেখতে পারবে। আর এইভাবে এই কন্টেন্ট গুলো প্রচুর লেভেলের ভাইরাল, কমসে কম 10 মিলিয়ন ভিউজ এসছে এই ভিডিওটার মধ্যে, মানে বুঝতে পারছো। আর মানুষজন জানতোই না, হ্যাঁ, বেশিরভাগ মানুষ। তো কি কি অজানা আস্তে আস্তে আমরা সবাই জানতে পারবো এক এক করে। শেখ হাসিনা যে এমনটাই যে সত্যি কখনো গোপন থাকে না। সত্যি বাস্তবতা, আমিও মনে করি কতদিন তুমি নিজেকে লুকিয়ে রাখবে, সে একদিন না যতই একদিন। তুমি আত্মপ্রকাশ নাই করো, সময় আসলে ঠিক বেরিয়ে যাবে তোমার একদম। সত্যিটা। তো অবশ্যই আমিও সেটা মনে করি, পূজা যেটা বললো একদম। আমি বিশেষ করে বেশি বেশি মনে করি, কারণ তুমি যেমন করবে তেমন ফল হবেই, আর তুমি মানুষকে যেমন ভাবে কষ্ট দেবে তুমিও সেমন সেটাই। কষ্ট পাবেই। অবশ্যই। তো এটা বুঝতে হয় মানুষকেই। তো চলো গাইস, নতুন একটা ফ্রেশ ভিডিওতে দেখাবে, সাবস্ক্রাইব যদি না করে তো প্লিজ সাবস্ক্রাইব অবশ্যই করে দিও, সাবস্ক্রাইব করে দিও। আর নতুন একটা ফ্রেশ ভিডিওতে দেখাবে। বাই বাই, টেক টাটা। কেয়ার।